ড্রোনের দগদগে ঘাঁ নিয়ে ইস্তাম্বুলে শান্তি বৈঠকে বসেছিল দুই দেশ ইউক্রেন ও রাশিয়া। নির্ধারিত সময় যে বৈঠক হওয়ার কথা ছিল তার ঠিক বেশ কিছুক্ষণ পর, অন্তত ঘন্টা দুয়েক পর, তেমনটাই সূত্রের খবর। এবং সেখানে সেনার মৃতদেহ, ৬,০০০ সেনার মৃতদেহ বিনিময় করবে এই দুই রাষ্ট্র। বন্দি বিনিময় নিয়ে সম্মত হলেও যুদ্ধ বিরতিতেও আপাতত প্রস্তাব রাখা হয়েছে ২-৩ দিনের। কিন্তু আপাতত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারেনি এই দুটি দেশে। এদিকে রাশিয়ার বুকে সব থেকে বড় ড্রোন হামলা চালিয়েছিল ইউক্রেন, আপনারা জানেন, এবং ৪০টি রুশ যুদ্ধ বিমান ধ্বংস করেছিল তারা। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে রাশিয়া। তবে কি বড়সড় একটা বিপদের আশঙ্কা রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ। ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা আলোচনা করেন, আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞ যারা, তাদের মনে কিন্তু এই প্রশ্নটাই উঁকি দিচ্ছে। কারণ এরপর, অর্থাৎ ইউক্রেন যেভাবে হামলা চালিয়েছে, তারপরে কিন্তু চুপচাপ রাশিয়া সেটাকে হজম করে নেবে বলে মনে হয় না। এবং তার ফলে কিন্তু পারমাণবিক অস্ত্রে তারা শান দিতে পারে। কারণ মহাশক্তিধর দেশগুলি যারা রয়েছে, পারমাণবিক অস্ত্রে মহাশক্তিধর, তাদের মধ্যে একটা কিন্তু রাশিয়া। এটা আর বলার অপেক্ষা রাখে না। এবং ভ্লাদিমির পুতিন কি তাহলে চাইছেন এবারে কি সেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন? যদি হয়ে থাকে তাহলে কিন্তু বড় সড়ো একটা বিপদের আশঙ্কা দেখা দিচ্ছে। ইস্তাম্বুলের এই বৈঠক কতটা ফলপ্রসূ, এই নিয়ে অবশ্য আলোচনা চলবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য। ঋতব্রত, যেভাবে ইউক্রেন এই হামলা চালিয়েছে, ৪০টা রুশ যুদ্ধ বিমান ধ্বংস করেছে, বিশ্বের তাবৎ রাষ্ট্রের সমর্থন পাচ্ছে, কিন্তু ইউক্রেন এই জায়গায় দাঁড়িয়ে কি ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ধরতে পারেন? এই ভুলটা কি করবেন তিনি? দেখো, এটা নিয়ে তো এখন এই মুহূর্তে জল্পনা কল্পনা চলছে। এবং রুশ এমন একটি শক্তি গোটা পৃথিবীতে, যে আমরা যদি সামরিক শক্তির তালিকা দেখি, তাতে শীর্ষের যে দেশগুলি রয়েছে তার মধ্যে অন্যতম। এখন প্রসঙ্গ হচ্ছে যে সম্প্রতি আমরা জানি যে এই যে অপারেশন স্পাইডারস ওয়েব যা ইউক্রেন চালিয়েছে, এবং এ এক অভাবনীয় রণকৌশলে এটা সম্ভব হয়েছে। এবং ইউক্রেনের পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হয়েছে যে রাশিয়া অন্তত $700 কোটি ক্ষতি হয়েছে, এবং একাধিক, কেউ বলছেন 40, কেউ বলছেন 41, একাধিক রুশ বিমান ধ্বংস হয়েছে। এবং এই কথা কিন্তু রুশ প্রতিরক্ষা দপ্তরও মেনে নিয়েছে। এবং এই ইউক্রেনের হামলার কথা পক্ষান্তরে তারা মেনে শুধু নেননি, তারা তাদের ক্ষয়ক্ষতির কথা বলেছেন। এই রকম জায়গায় দাঁড়িয়ে ইউক্রেনের ড্রোন যেভাবে একের পর এক অঞ্চল, মানে যে 5টি বায়ুসেনা ঘাঁটি, রুশ বায়ুসেনা ঘাঁটিকে আক্রমণ হানানো হয়েছিল, তাতে ইউক্রেন গোটা পৃথিবীর সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। সেটা হচ্ছে প্রায় কোথাও কোথাও 4,700 কিলোমিটার দূরে, অর্থাৎ রুশ দেশের ভেতরে 4,700 কিলোমিটার দূরে, এত দূরে ইউক্রেন আঘাত হানতে পেরেছে। এটা রুশের পক্ষে অত্যন্ত, মানে গোটা পৃথিবীতে ক্ষয়ক্ষতি তো যা হয়েছে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধ বিমান চলে গেছে, কিন্তু কূটনীতিক দিক থেকে রুশদের এটা একটা বিরাট ক্ষতি হয়েছে। এই ক্ষতির জবাব কি করে দেবে সেদিকে কিন্তু সবাই তাকিয়ে আছে। এই যে পরমাণু শক্তির যে ঝনঝনানির কথা বলা হচ্ছে, মনে রাখতে হবে যে এই যে পরমাণু অস্ত্রের যদি কিঞ্চিত ব্যবহারও হয়, তাহলে বিষয়টা কিন্তু আর রুশ আর ইউক্রেনের মধ্যে থাকবে না। তার কারণ গোটা পৃথিবী সেক্ষেত্রে কিন্তু একটা মেরুকরণ চলে আসবে। তার কারণ ইউক্রেন এবং রুশ, তাদের যে যুদ্ধ, সেই যুদ্ধে এতদিন পর্যন্ত কখনো শোনা যায়নি পরমাণু অস্ত্রের ঝনঝনানি। এবার যদি তারা নিজেরা সেই অস্ত্রে শান দেয়, মানে রুশ যদি শান দিয়ে ইউক্রেনকে ভয় দেখানো বা ভীতির সঞ্চারের সৃষ্টি করে, সেটা একটা কূটনৈতিক, একটা বলা যেতে পারে চাল। কিন্তু যদি তার কিঞ্চিত ব্যবহারেরও খবর যদি পাওয়া যায়, তাহলে গোটা পৃথিবী কিন্তু জড়িয়ে পড়বে। তবে অনেকেই মনে করছেন এই মুহূর্তে বিশ্বের রাজনৈতিক যে আবহ, তাতে রুশ দায়িত্বশীল দেশ হিসেবে এই ধরনের কোনো ঘটনায় নিজের নাম জড়াবে না। তার কারণ আমরা জানি
যে দেশ পরমাণু শক্তি ব্যবহারের জন্য এগিয়েছে তাকেই কিন্তু গোটা পৃথিবীর সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা চান যে যুদ্ধ বিরতি, তারা শান্তি চান। তার মধ্যে যদি পরমাণু অস্ত্রের ঝনঝনানি আসে তাহলে সেটাতে একটা আলাদা মাত্রা নিয়ে আসবে, সেখানে গোটা পৃথিবী প্রতিবাদ জানাবে। এবং রুশ যে খুব শান্তিতে আছে তা নয়, কারণ আমেরিকান ইউনিয়নের একাধিক দেশ তারা কিন্তু রুশের এই আগ্রাসনের বিরুদ্ধেই। এবং সবচেয়ে বড় কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এতদিন কিছু না বললেও এবং জেলেনস্কিকে হোয়াইট হাউসে যেভাবে অপদস্থ করা হয়েছিল, তারপরে একটা বিশেষ পরিবর্তন ঘটেছে। সেটা হচ্ছে পুতিনের বিরুদ্ধে কিছুটা হলেও নেতিবাচক কথাবার্তা স্বয়ং ট্রাম্প বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে রুশ কি এত বড় ঝুঁকি নেবে? কারণ রুশ যদি এই ধরনের ঝুঁকি নেয় তাহলে পৃথিবীর কোনো শক্তিধর দেশ তাকে সমর্থন করবেই না, উল্টে তার বিরুদ্ধে যাবে। সুতরাং একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, একদিকে যুদ্ধবন্দীদের ফেরত, অর্থাৎ যুদ্ধবন্দীদের দুপক্ষ ফেরত দেবে এইরকম আলোচনা চলছে, একদিকে বিভিন্ন কূটনৈতিক দৌত্য চলছে, তার মধ্যে ইউক্রেনের এই হামলা, সব মিলিয়ে পুরো পরিস্থিতি খুব জটিল হয়ে পড়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবারই প্রশ্ন একটাই যে রুশ এই হামলার জবাব কিভাবে দেবে, এবং সেই হামলার জবাবে যদি পারমাণবিক অস্ত্রের যদি ঝনঝনানি থাকে তাহলে কিন্তু গোটা পৃথিবীতে, বিশেষ করে এই মুহূর্তে জিও পলিটিক্সে বা ভূ রাজনীতিতে কোথাও বোধহয় কোণঠাসা হয়ে পড়বে রুশ এবং অবশ্যই পুতিন। প্রবীর, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যর সঙ্গে। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রাশিয়ার বুকে বড়সড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এবং স্পাইডার বাইট যেটা নাম দেওয়া হয়েছে, 40টি রুশ যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইউক্রেন বাহিরে। আর তারপরে ইস্তাম্বুলের বৈঠক আদৌ হয় কিনা সেদিকে নজর ছিল সকলে। হয়েছে অবশ্যই ইস্তাম্বুলের বৈঠক, নির্ধারিত সময় প্রায় 2 ঘন্টা পর এই বৈঠক হয়েছে এবং সেখানে আলোচনা কতটা ফলপ্রসূ তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে যুদ্ধবিরতির কয়েকদিনের জন্য অন্তত যুদ্ধবিরতির একটা প্রস্তাব গিয়েছে, সিদ্ধান্তে কিন্তু উপনীত হতে পারেনি এই দুই দেশে। এইদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সেখানে কিন্তু রাশিয়া পারমাণবিক অস্ত্রে শান দিচ্ছে এবং সেগুলো মুভ করাচ্ছে, যেগুলো দেখা যাচ্ছে সেই ছবি। তার পাশাপাশি আবার শান্তি বৈঠকে তারা বসছে ইউক্রেনের সঙ্গে, দুটোই কিন্তু একেবারে পাশাপাশি চলছে। ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আন্তর্জাতিক মহলে, তবে কি পারমাণবিক অস্ত্র তুলে নেবে রাশিয়া? এই মুহূর্তে এটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী। রাজা গোপাল বাবু, যা দেখা যাচ্ছে একদিকে ইস্তাম্বুলের শান্তি বৈঠকে তারা বসছে, রাশিয়া ইউক্রেনের সঙ্গে বসছে, তার পাশাপাশি তাদের দেশে পারমাণবিক অস্ত্র নিয়ে তারা মুভ করছে, দুটো একই সঙ্গে। কিন্তু তাহলে কি এটা চাপে রাখার কৌশল, নাকি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তুলে নেবে রাশিয়া? কি মনে হয়? দেখুন, পারমাণবিক অস্ত্র যদি রাশিয়া তোলে তো ন্যাটোই তো সাহায্য করছে উজবেকিস্তানকে, ইউক্রেনকে। সুতরাং রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে অন্য দেশেও সেখানে ব্যবহৃত হবে। হ্যাঁ, ন্যাটোর পারমাণবিক বোমা বা পোল্যান্ডেও রাখা আছে, অনেক কাছাকাছি দেশে রাখা আছে। এখন এই ভুলটা পুতিন করবে না, উনি একজন বহুদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ। উনি জানেন পারমাণবিক অস্ত্র ব্যবহারই মানে হচ্ছে নিজেরও শেষ হয়ে যাও। আমি অপরকে শেষ করতে গেলাম বটে, কিন্তু তাতে আমার নিজেরও শেষ হয়ে যেতে হবে, এটা নিশ্চয়ই পুতিন বোঝেন। তারপরে পারমাণবিক অস্ত্র তো বহু দেশ তৈরি করে, কারণ অন্য দেশকে ভয় দেখানো। যেহেতু উজবেকিস্তানের কোনো নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই, উজবেকিস্তান বলছে বারবার, ইউক্রেনের কোনো পারমাণবিক অস্ত্র নেই, স্বাভাবিকভাবেই তাকে ভয় দেখানো। কিন্তু যেটা ঘটেছে যে স্পাইডার ওয়েব যেভাবে নিখুঁত পরিকল্পনার অঙ্গ হিসেবে রাশিয়ার ভেতরেই দেখা যাচ্ছে লরি থেকে ড্রোন ছেড়ে রাশিয়ার সমস্ত এয়ারবেস গুলোকে আক্রমণের চেষ্টা, বহু বিমান ধ্বংস হয়ে গেছে বলে খবর আসছে। স্বাভাবিকভাবেই যে রাশিয়ার ভেতরে যে ঢুকে পড়েছে, এটা জেলেনস্কি একা করছেন না, এর সঙ্গে আরো কারো জড়িয়ে আছে এই মুহূর্তে জানা না গেলেও রাশিয়ারও কিন্তু যথেষ্ট ভয় এসেছে কি করে
তা দেশের ভেতরে তারা ঢুকলো, লরির ভেতরে তো না, একেবারে ভেতরেই। সুতরাং সেইগুলো তাকে নিশ্চয়ই ভাবাবে, দেশের ভেতরে শত্রু তৈরি হচ্ছে কিনা সেগুলো তাকে নিশ্চয়ই ভাবাবে। তার ফলে যেটা ঘটে যে একজন এরকম ধরনের স্বৈরাচারী শাসক, হ্যাঁ, তার তো অসম্মান হজম করার কোনো জায়গা নেই। তারা সবসময় দেখাবার চেষ্টা করে যে আমি অনেক বেশি শক্তিশালী, তারা যত পারমাণবিক অস্ত্র সেগুলো নিয়ে যা খুশি করতে পারে, কোনো হয়তো ছোটখাটো এমন একটা বিস্ফোরণ করতে পারে যাটা করতে দেখো আমরা কথায় বলছি না, আমরা কাজেও করছি, এরকম দেখাবার চেষ্টা করার সম্ভাবনা আছে, একেবারে নেই তা নয়। কিন্তু বড় কিছু করলে কিন্তু অন্যান্য বিপদ, সেটা উনিও বোঝেন। এই জায়গায় দাঁড়িয়ে এইটুকুনি এখন বোঝা যাচ্ছে যে ইউক্রেন যে কাজটা করেছে তার ফলে রাশিয়াও ছেড়ে দেবে না। এর ফলে যুদ্ধ যে থামার কোনো জায়গা নেই। ট্রাম্প যেমন ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করে বিরাট ক্রেডিট দিচ্ছিলেন, তো বা এখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এটা বন্ধ করবে, কিন্তু সে তো বন্ধ করতে পারছে না। এখন কি হবে সেটা মুশকিল, সেরকম কোন জায়গায় যাবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তবে ইউক্রেন ছোট দেশ, তাও কিন্তু যেভাবে সাহস এবং বীরত্বের সঙ্গে লড়ছে সেটাই দেখার। তবে এতে পৃথিবীর বিশ্ব শান্তি নষ্ট হচ্ছে। পুতিন তো দেখা যাচ্ছে যে কিছুতেই শান্তির দিকে আসার চেষ্টা করছে না। এখন তাকে বোঝাবার জায়গায় কেউ খুব একটা নেই, বড় দেশ সম্পদে ভর্তি। আমরা রাশিয়া থেকে তেল নিই, অন্য অনেক কিছু জিনিস নিই। আমরা যদি আমেরিকা আমাদের পেছনে লাগে, রাশিয়ার সঙ্গে সব সাপোর্ট লাগে, বা চীনে জিনিসটা ভাবনা চিন্তা করতে গেলে রাশিয়ার সমর্থন লাগে। আমরা তাই রাশিয়ার দিকে অনেকটাই সাথে আছি। হ্যাঁ, কিছু করার নেই আমাদের, বুঝেছেন? এই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর অনেক দেশই এরকম ধরনের আচরণ করছে রাশিয়ার কাছে। তারপরে পুতিনকে খুব একটা বাগে আনা যাচ্ছে না, এবং আগামী দিনে হয়তো যাবেও না। এখন যদি এতগুলো বিমান ধ্বংস, এরপর যদি উনি ভাবেন যে না আর ধ্বংসের লীলায় নামেতে একটু শান্তি করা যাক, তাহলে হয়তো হতে পারে। কিন্তু সেই ধরনের মানুষ পুতিন বলে আমি মনে করি না। একদমই তাই। পরমাণু বিস্ফোরণ করবেন না, এটুকুন বলা যেতে পারে না। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে।